মাহফুজ তোমরা 25 কম তো দেখি। 25। কত লাস্ট ক্লাসে কতজন ছিল? লাস্টে তো আরো বেশি ছিল। আপনার 28 জন ছিল লাস্ট ক্লাসে। আচ্ছা, তো আজকে শুরু করি তো। দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করবো আর কি, পলিমার স্ট্রাকচার এবং মরফোলজি। ঠিক আছে, তো প্রথম আহ, যে জিনিসটা আমরা প্রথম আলোচনা করব যে পলিমারের স্ট্রাকচার এবং কত ধরনের স্ট্রাকচার হতে পারে, প্রাইমারি স্ট্রাকচার, সেকেন্ডারি স্ট্রাকচার, টারশিয়ারি স্ট্রাকচার। তো এইগুলা তোমার প্রাইমারি স্ট্রাকচার কি ডেসক্রাইব করে, সেকেন্ডারি স্ট্রাকচার কি ডেসক্রাইব করে, বা কি বুঝতে পারে সেকেন্ডারি স্ট্রাকচার থেকে, বা ফার্দার আরো ওই অনুসারে যেগুলো আছে সেগুলো থেকে ধারণা নিব আর কি আমরা। প্রথমে আসা যায় প্রাইমারি স্ট্রাকচার, অবশ্যই পলিমারের যে প্রাইমারি স্ট্রাকচার কি ডেসক্রাইব করে। প্রাইমারি স্ট্রাকচার ডেসক্রাইব দ্য প্রিসাইজ সিকোয়েন্স অফ দ্য ইন্ডিভিজুয়াল অ্যাটমস দ্যাট কম্পোজ অফ দ্য পলিমার। একটা কোনো পলিমার চেইন, লেখা তো আসতেছে না স্যার। তোমরা ইয়া পাওয়া স্ক্রিন শেয়ার। মাহফুজ এখন কি দেখতে পাচ্ছ? হ্যালো, স্যার এখনো স্যার। হ্যাঁ এখন কি দেখতে পাচ্ছ? না স্যার আসে নাই স্যার। এখনো পাও নাই? এবার স্যার তো দেখতে পারার কথা। স্ক্রিন শেয়ার তো হচ্ছে। স্ক্রিন শেয়ারের মধ্যে অনেকগুলো অপশন আছে, এখন কোন অপশনটা আপনি ওপেন করছেন স্যার? স্ক্রিন শেয়ার তোমার হচ্ছে না কেন? স্ক্রিন শেয়ারিং হচ্ছে কিন্তু স্যার আপনার এই ইমেজগুলো ওপেন করলে ওপেন আর আসতেছে না। স্যার মেবি স্যার আপনি শুধু এই এই পেজটা ওপেন করার জন্য স্ক্রিন শেয়ার দিচ্ছেন, ওভারঅল যে ফুল আপনার ডিসপ্লে আসার জন্য ওইটা মনে হয় অপশনটা দেন। আচ্ছা আমি আবার দেখতেছি, হ্যাঁ দেখতেছি, স্টপ করে দিস, নতুন করে বলি। শেয়ার শেয়ার ওই যে উইন্ডোজ থেকে দিতে হবে, উইন্ডোজ তো এটা তো পয়েন্ট। মাহফুজ এখন কি ইয়াগুলা দেখা যাচ্ছে, ইমেজগুলা, পেজগুলা দেখা বোঝা যায়? ফাইলগুলো আসছে। হ্যাঁ ফাইলগুলো আসছে না? আচ্ছা আমি ফাইলে ক্লিক করি, দেখি তোমরা দেখতে পাবে। এই যে একটা ফাইলে ক্লিক করলাম, এটা ওপেন ওপেন হয়েছে, তোমরা কি দেখতে পাচ্ছ ওপেন ফাইলটা? না স্যার। কি সমস্যা? এটা দেখতে পাচ্ছ লেখা ফটোজ? স্যার শুধু আপনার ফাইলগুলো আসতেছে স্যার, আর কিছু আসতেছে না। স্যার এবার আসছে। দেখছো? হ্যাঁ স্যার এবার আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টিনিউ করি আর কি। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, এই
প্রাইমারি স্ট্রাকচার তোমার কি ডেসক্রাইব করে, আমরা বলছিলাম যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি স্ট্রাকচারগুলো সম্পর্কে ধারণা দেবে। তো প্রাইমারি স্ট্রাকচারটা থেকে আমরা যেটা ধারণা পেতে পারি বা কি ডেসক্রাইব করে সেটা হচ্ছে যে প্রিসাইজ সিকোয়েন্স অফ, মানে একটা পলিমার চেইন যে হয়, পলিমার চেইনের মধ্যে যে ইন্ডিভিজুয়াল অ্যাটমগুলো থাকে তাদের সিকোয়েন্সটা কি হবে প্রিসাইজলি সে ডেসক্রাইব করে। the precise sequence of the individual atoms that compose of the polymer chain, সেটা থেকে ওই প্রাইমারি স্ট্রাকচার সেটা ধারণা দেয়। For polymers, where is there is only one average structure, such as proteins, polysaccharide, nucleic acid, a representative chain structure is often given. আচ্ছা, আমরা যেটা এখানে বলবো তোমাদেরকে যে most synthetic polymer ক্ষেত্রে the structure can be given as a single repeating আচ্ছা মাহফুজ, ওই যে নেটওয়ার্ক চলে গেছিল, আমি আবার বলি আর কি, আজকে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। আচ্ছা এনিওয়ে শুরু করি আবার, যে আজকে কমই পড়াবো বলে বলে দিচ্ছি যেহেতু যে সিনথেটিক পলিমারের ক্ষেত্রে দ্য স্ট্রাকচার ক্যান বি গিভেন এজ এ সিঙ্গল, আমি উদাহরণ দিয়ে এটা বোঝাবো তোমাদেরকে যে সিনথেটিক পলিমার দ্য স্ট্রাকচার ক্যান বি গিভেন এজ এ সিঙ্গল রিপিট ইউনিট such as that the full polymer structure can be obtained by simply repeating the repeating unit 100 500 বা 1000 times depending on the number of repeating units in the polymer chain. For example, যদি আমরা পলিভিনাইল ক্লোরাইডের নাম তো শুনছো, পলিভিনাইল ক্লোরাইড, জি স্যার। হ্যাঁ পলিভিনাইল ক্লোরাইডে একটা সিনথেটিক পলিমার। তো এইটার স্ট্রাকচারটা আসলে এই স্ট্রাকচারের মধ্যে একটা সিঙ্গেল তোমার রিপিটিং ইউনিট থাকে। সিঙ্গেল রিপিটিং ইউনিটটা হচ্ছে কোনটা, এখানে CH2 CHCl পুরো হোল স্ট্রাকচার পলিমার চেনের মধ্যে এই যে একটা কমন রিপিটিং ইউনিট CH2 Cl ছাড়া আর কোনো মানে অন্য কোনো ধরনের রিপিটিং ইউনিট থাকে না। সিঙ্গেল রিপিটিং ইউনিট থাকে যেটা তোমার রিপিট হবে, সিম্পলি রিপিট হবে সেভারেল টাইমস। ফর এক্সাম্পল 100 হইতে পারে, 100 বার হইতে পারে, 500 বার হইতে পারে, 1000 বার হইতে পারে, এরকম রিপিট করে পলিমার স্ট্রাকচারটা গঠন করে। তো এইটা হচ্ছে তোমার মানে প্রাইমারি স্ট্রাকচার, এটা ডিসক্রাইব করে। যেমন তোমার পিভিসি দিয়ে বললাম, পলিভিনাইল ক্লোরাইড দিয়ে, এখানে দেখো ওই যে 2.1 যে ইকুয়েশনটা আছে সেখানে সে মানে আমরা ওই ইকুয়েশনটা এখানে দেখাইলাম। অথবা সাম ফুলার ডিসক্রিপশন অফ দ্য প্রাইমারি স্ট্রাকচার ক্যান বি গিভেন, অথবা এভাবে দেখানো যায় যে ইকুয়েশন 2.2, ইকুয়েশন 2.2 অন্যভাবে লেখা থেকে আমরা লিখি যে ফর 3 রিপিটিং ইউনিটস অফ পিভিসি where the particular geometry about each chiral carbon is given. মানে দেখো 2.2 ইকুয়েশন থেকে মানে আমরা এরকম ডেসক্রিপশন পাচ্ছি যে তিনটা রিপিটিং ইউনিট অফ পিভিসি দেখো সেম সিমিলার। দেখো যে স্ট্রাকচার যে আমরা এখানে দেখতে পাচ্ছি রিপিটিং ইউনিট, ওখানে দেখো CH2 CH Cl, এভাবেও লেখা যেতে পারে যে এই তোমরা তো এগুলা বুঝো নাকি, যে আমরা যেভাবে এভাবে CH2 না লিখে এখানে আর ব্রাঞ্চটা, এটা তো বুঝো এখানে যে কার্বন আছে হাইড্রোজেন আছে, এগুলো বুঝো নাকি। কারণ দিয়ে দেখো এখানে দেখো যে এই আমি এরো দিয়ে দেখাচ্ছি সেম CHCl, মানে এটা কার্বন, এটা CH, এটা Cl, সিঙ্গেল এখানে CHCl CHCl, এই এটা হচ্ছে CH2। এর মানে এই রিপিটিং ইউনিটগুলো তোমার 3 টাইমস রিপিটিং করে এগুলো আমরা ড্র করতে পারি ইকুয়েশন 2.2 তে, সেটা দেখানো হয়েছে। The ends may or may not be given depending on whatever the are important to the particular point of view. মানে তোমার এন্ডিংটা যে লেখা এন্ডিং যে আর গ্রুপটা যদি না শো করি অন্যভাবে দেখানো যেতে পারে, যেটা তোমার 2.3 ইকুয়েশন 2.3 তে মানে দেখানো হয়েছে। অথবা যেমন ধরো ন্যাচারাল পলিমার এই যে দেখো 2.4, এটা একটা ন্যাচারাল পলিমার যেখানে তোমার জেনারেল রিপিটিং ইউনিট সাথে এটাতে সেলুলোজের স্ট্রাকচার, তাই না? সেলুলোজের স্ট্রাকচার, এখানে রিপিটিং ইউনিট কোনটা বলতে পারবো তোমরা? হ্যাঁ রিপিটিং ইউনিট কোনটা? হ্যাঁ পুরো সাইকেলটা। যেমন ওই যে আর গ্রুপটা বাদ দিয়া যে পুরো যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে তার সেলুলোজের ক্ষেত্রে কি রিপিটিং ইউনিট, ঠিক আছে? তো এরকম সিম্পলি তোমার প্রাইমারি স্ট্রাকচারটা পলিমারের এভাবে ডেসক্রাইব করা যায়। এখন আসো সেকেন্ডারি স্ট্রাকচার কি ডেসক্রাইব করে?
সেকেন্ডারি স্ট্রাকচার ডেসক্রাইব করে দেওয়া শেপ, মলিকুলার শেপ অথবা তার কনফরমেশন অফ দ্য পলিমার চেইন। পলিমার চেইনের কনফরমেশন কি হবে বা শেপটা কিরকম হবে সেটা তোমার সেকেন্ডারি স্ট্রাকচার দিয়ে আমরা বুঝতে পারি। যেমন তোমার মোস্ট লিনিয়ার পলিমারের ক্ষেত্রে শেপ অ্যাপ্রোচেস টু হেলিক্যাল অথবা প্লেটেড স্কার্ট বা শীট লাইক অ্যারেঞ্জমেন্ট থাকে ডিপেন্ডিং অন দ্য নেচার। মানে কী ধরনের পলিমার এটা সেই পলিমারের নেচারের উপর ডিপেন্ড করে তোমার এটার স্ট্রাকচারটা হয়। শীট লাইক হতে পারে, হেলিক্যাল হতে পারে, প্লেটেড স্কার্ট, মানে বিভিন্ন ধরনের শেপ বা কনফরমেশন মানে শো করে আর কি। এবং সেই কনফরমেশনাল বিষয়গুলো তোমার সেকেন্ডারি স্ট্রাকচার থেকে বোঝা যাবে। হ্যাঁ, তো আমরা নেক্সট স্লাইডে একটু দেখি। যেমন এক্সাম্পল অফ সেকেন্ডারি স্ট্রাকচার আর ইকুয়েশন 2.12 এটা নেক্সট স্লাইডে দেখতে দেখাচ্ছি। ভালো কথা বলছিস। নেক্সট স্লাইড কি দেখতে পাচ্ছ? না স্যার, কি আগেরটাই আছে কইছিল? স্যার। আগেরটাই আছে না? এলিয়া অন করে দাও। এখন দেখতে পাচ্ছ? স্যার আসছে স্যার। আর টারশারি স্ট্রাকচার কি ডেসক্রাইব করে? তোমার টারশারি স্ট্রাকচার ডেসক্রাইব দা শেপিং অর ফোল্ডিং অফ পলিমার। পলিমার ফোল্ডিংটা কিরকম হয়। হ্যাঁ, যেমন এই আমি পরবর্তী যে স্ট্রাকচারগুলো তোমাদেরকে শো করবো, যে এক্সাম্পলটা সেটা এখানে বলে দেওয়া আছে 2.15 বা 2.16। পরবর্তী স্লাইডগুলোতে এগুলো আসবে আর কি। শুধু আমরা এখন প্রথম বলতে যাচ্ছি যে প্রাইমারি স্ট্রাকচারের সিগনিফিকেন্স কি, সেকেন্ডারি স্ট্রাকচার থেকে কী বোঝা যায়, টারশারি স্ট্রাকচার থেকে কী ডেসক্রাইব করে বা কী বোঝা যায়, এবং কোয়াটার্নারি স্ট্রাকচার কি রিপ্রেজেন্ট করে। যে কোয়াটার্নারি স্ট্রাকচার রিপ্রেজেন্ট করে হচ্ছে দ্য ওভারঅল শেপ অফ গ্রুপস অফ দ্য টারশারি স্ট্রাকচার where the tertiary structure may be similar or different। আচ্ছা, টারশারি স্ট্রাকচারের ওভারঅল শেপ কীরকম হবে বা শেপটা রিপ্রেজেন্ট করা হচ্ছে কোয়াটার্নারি স্ট্রাকচার দিয়ে। শেপ অফ গ্রুপস, ইন্ডিভিজুয়াল গ্রুপ যদি থাকে পলিমারের মধ্যে, সেই গ্রুপের ওভারঅল শেপটা ডেসক্রাইব করে টারশারি স্ট্রাকচার। এখন আসো যে একটা টেবিল দেখাবো তোমাদেরকে স্লাইডে, যে কিছু টিপিক্যাল পলিমার প্রপার্টিজ অফ স্ট্রেট চেইন হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের যেমন ধরো কিছু টিপিক্যাল ইউজ বা প্রপার্টিজ কি হতে পারে। যেমন তোমরা গ্যাসোলিনের নাম শুনছো, হাইড্রোকার্বন, গ্যাসোলিন, কেরোসিন তো সবাই ইউজ করছে না, কেরোসিন। এগুলো হচ্ছে তোমার মানে মাঝখানে বলতে যাচ্ছে যে কারণে স্ট্রেট চেইন হাইড্রোকার্বনের কিছু প্রপার্টিজ। তা সেটা তত ইম্পর্টেন্ট না, আমি একটু বলে রাখতেছি আর কি, যদি একটু জিজ্ঞেস করে যে স্টেরিওকেমিস্ট্রি অফ পলিমার আসলাম মধ্যে তাদের স্ট্রেট চেইন যদি হয় হাইড্রোকার্বনটা, সেটা তার ইউজ কি বা টিপিক্যাল প্রপার্টিজ কি হয় বা ইউজ কি হয়, সেই জিনিসগুলা তোমার এখানে এই টেবিলটা থেকে বলা যায়। এখানে কয়েকটা নাম আছে, তোমরা একটু দেখে নিও, ইম্পর্টেন্ট কিছু নেই। আমি তো এখান থেকে এই পদ্ধতি বললাম, পরে আমি পরে স্লাইডে যাব। ঠিক আছে? এই স্লাইডে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, নতুন স্লাইডটা দেখতে পাচ্ছ তোমরা? আচ্ছা, এখানে দেখো যে তোমার সবুজটা মার্কার দিয়ে দাগানো আছে, যে লাইনটা খেয়াল করো, যে সিনথেটিক পলিইথিলিন, এর সংক্ষেপে আমরা পিই বলি। নেক্সট কথাগুলোতে আমরা একটু মেনশন করবো যে পিই, সিনথেটিক পলিইথিলিন। হ্যাঁ, তোমার কন্টেইনস বোথ। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাই যে এখানে একটা ডেসক্রাইব করতে চাই, ধরো একটা পলিমার আছে। হ্যাঁ, পলিমার ধরো এই পলিইথিলিনই বললাম, অন্য কোনো যে কোনো পলিমারই হয়। এখন পলিমারের স্ট্রাকচারটা যদি আমরা অ্যানালাইসিস করার বিভিন্ন সিস্টেম আছে।
যে বিভিন্ন মেজারমেন্ট আছে যে আহ, তোমাদেরকে আমি থার্মাল প্রপার্টি সম্বন্ধে ধারণা দিব এই চ্যাপ্টারে অন্য লেকচারগুলোতে। থার্মাল প্রপার্টিসটা কি? থার্মাল স্টেবিলিটি, আর থার্মালি কতটুকু স্টেবল, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কি, মেল্টিং টেম্পারেচার কি, ওই পলিমারের মেল্টিং টেম্পার হাই না লো, গ্লাস ট্রানজিশন টেম্পারেচার কম না বেশি, কম বেশি হলে তার প্রপার্টিজে কি পার্থক্য হয় থার্মাল প্রপার্টিজের মধ্যে, এই জিনিসগুলো নেক্সট স্লাইডগুলোতে বলবো। এখানে কিছু ধারণা দিয়ে রাখি। ধরো একটা পলিমার তুমি সিনথেসিস করলাম, একটা পলিমারের প্রপার্টি তোমাকে বলা হলো যে এটা অ্যামোরফাস হবে না ক্রিস্টালাইন হবে। তো তোমাকে যদি প্রশ্ন করে যে পলিপ্রোপাইলিন বা পলিইথাইলিন এটার স্ট্রাকচার কি অ্যানালাইসিস করে তুমি ব্যাখ্যা করো যে এটা ক্রিস্টালাইন না অ্যামোরফাস। অথবা তুমি তাহলে প্রশ্ন করতে পারো যে স্যার একটা পলিমার ক্রিস্টালাইন হয় আবার অ্যামোরফাসও হয়? কোনো কোনো পলিমার আছে যে দুইটা প্রপার্টি একই পলিমারের মধ্যে কন্টেইন করতে পারে, হয় ক্রিস্টালাইন হতে পারে আবার অ্যামোরফাস হতে পারে, আবার শুধু ক্রিস্টালাইন হতে পারে অথবা অ্যামোরফাস হতে পারে। সেটা তোমার ওই আমাদের ল্যাবে আছে, ধরো টিজিএ টিএসসি আছে, আমরা করি পলিমারের ক্ষেত্রে, এই আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আছে। আমরা ওই যে স্যারের যে তিনতলা ল্যাবটাতে ওটাতে আমি করি, আমার স্টুডেন্টরা করে। যে ওইখান থেকে তুমি একটা পলিমারের ডিএসসি নিয়ে, ডিএসসি মানে হচ্ছে ডিফারেন্সিয়াল স্কেলিং ক্যালোরিমেট্রি, তো ডিএসসি থার্মোগ্রাম বা ডিএসসি কার্ভ থেকে অ্যানালাইসিস করে তুমি সিম্পলি বলে দিতে পারবা যে এই পলিমারটা ক্রিস্টালাইন নাকি অ্যামোরফাস নাকি বোথ প্রপার্টিজ আর অ্যাভেলেবল ইন দ্য পলিমার, এটা বলা যায়। তো এখানে যে জিনিসটা এখানে বলা হচ্ছে যে পলিপ্রোপাইলিন যদি আমরা পলিমার যদি বলি, এইখানে বোথ কি কন্টেইন করে, বোথ ক্রিস্টালাইন রিজিয়নস, হ্যাঁ, অথবা অ্যামোরফাস রিজিয়ন দুটোই থাকতে পারে। এবং ক্রিস্টালাইন রিজিয়ন যদি হয় যেখানে তোমার পলিমার চেইনস আর অ্যারেঞ্জ ইন এ অর্ডার লাইনস। এখন তুমি বলতে পারো স্যার তাহলে ক্রিস্টালাইন যদি পলিমার প্রপার্টি হয় বা ক্রিস্টালাইন রিজিয়নটাতে পলিমারের চেইনের অ্যারেঞ্জমেন্টটা কী হবে? তুমি যদি দেখো বলতে পারো যে ক্রিস্টালাইন, এই পলিমারটা হচ্ছে ক্রিস্টালাইন, দ্যাট মিনস দ্যাট দ্য পলিমার চেইনগুলো, যে পলিমার চেইনের অ্যারেঞ্জমেন্ট যেটা হবে সেটা হবে ইন এ অর্ডার্ড ম্যানার, অর্ডার্ড লাইন থাকবে। এবং এই অর্ডার যদি হয় দ্যাট ইম্পার্ট স্ট্রেংথ অফ দ্য ম্যাটেরিয়াল, মানে ম্যাটেরিয়ালের স্ট্রেংথটা সে আসলে সিগনিফাই করে বা বলে যে আসলে যদি অর্ডার ওয়ে থেকে পলিমার চেনটা তাহলে সেটাকে আমরা ক্রিস্টালাইন বলি। আর যদি অ্যামোরফাস রিজন হয়, মানে পলিমারে অ্যামোরফাসও থাকতে পারে, অ্যামোরফাস রিজন যদি হয়, অ্যামোরফাস রিজনের মধ্যে চেইনগুলা অথবা সঠিকভাবে সুশৃঙ্খলভাবে অ্যারেঞ্জ থাকে না। হ্যাঁ, তোমার এই দেখা গেল যে তোমার দ্য চেইনস আর নট অ্যারেঞ্জ ইন এ অর্ডারলি লাইনস, অর্ডার লাইন থাকে না। এবং দিস অ্যামোরফাস রিজিয়নস কন্ট্রিবিউট ফ্লেক্সিবিলিটি, মানে পলিমারের যে ফ্লেক্সিবিলিটি সেটার জন্য ওই মিনিং করে মেনশন করছি মধ্যে যে চেনগুলা অর্ডার এবং এটা থেকে আমরা বুঝলাম যে পলিমার ম্যাটেরিয়ালটা থার্মাল স্টেবিলিটি স্ট্রেন্থ হতে পারে, তোমার স্ট্রাকচারাল স্ট্রেন্থ হতে পারে। ঠিক আছে, অ্যামোরফাস রিজিয়ন থেকে পলিমারটা অ্যারেঞ্জ ওয়েতে থাকে না, অ্যারেঞ্জ ম্যানারে থাকে না, অর্ডারলি থাকে না। হ্যাঁ, ওই অ্যামোরফাস পোর্শনের মধ্যে। এখন যদি আমরা টেনসাইল স্ট্রেন্থ বলি বা ডেনসিটি বলি, একটা বাল্ক একটা স্টিল যদি বলি যে পলিমার থেকে আবার টেনসাইল স্ট্রেন্থ দিয়ে তার পলিমারটা স্ট্রেন্থ আর ম্যাটেরিয়াল এটা তোমার ডেসক্রাইব করে টেনসাইল স্ট্রেন্থ ব্যবহার করে আলাদা। ধরো বাল্ক স্টিল তার স্ট্রেন্থ 500 বলা হয়েছে একটা ইউনিট। হ্যাঁ, তো স্ট্রেংথ তাহলে তাহলে কোন ম্যাটেরিয়ালটা স্ট্রেংথ, মানে কতটা ফ্লেক্সিবল হবে, মানে ফ্লেক্সিবিলিটি বুঝো তো তোমরা, মানে মানে ম্যাটেরিয়ালটা কতটা স্ট্রঙ্গার, কত হ্যাঁ হ্যাঁ মান দিয়ে ইউনিটে তুমি বলতে পারবা ওই ম্যাটেরিয়ালটা ফ্লেক্সিবিলিটি কতটুকু, এটা অ্যামোরফাস নাকি অ্যামোরফাস না, না সেমি ক্রিস্টালাইন নাকি বললে ক্রিস্টালাইন, এটাকে ধারণা পাওয়া যাবে। বুঝতে পারছো? তাহলে যেমন আলট্রা হাই
মলিকুলার ওয়েট পলিইথিলিনের ক্ষেত্রে তার স্ট্রাকচার শুড হাই। তার মানে কি? যেমন দেখা গেল যে তোমার বাল্ক স্টিলের বাল্ক স্টিলের স্ট্রাকচার হচ্ছে তার মানে কম, তার মানে ওই তার স্ট্রাকচার কম হওয়া মানে তার কি, এটা তোমার কি কি ইন্ডিকেট করে? বেশি 800, তাহলে কার স্ট্রেন্থ বেশি হবে? স্ট্রেন্থ কার বেশি টেনসাইল হবে? স্ট্রেংথ যার বেশি। এক্স্যাক্টলি। এবং এইটা দিয়ে তোমার ওই ম্যাটেরিয়ালটা স্পেসিফিক কোন অ্যাপ্লিকেশনে তুমি ইউজ করবা, হ্যাঁ, কোথায় এমপ্লয় করবা, হ্যাঁ, তোমার এই তোমার এটা দিয়ে তোমার ট্রান্সাকশন মেজার করে ওই পলিমারটা কোথায় ইউজ করা যাবে বা কিরকম দরকার কি ওই পারপাস অনুযায়ী তোমার সেটাকে তুমি ইউজ করতে পারো। তাহলে দেখা গেল যে অনেকগুলা প্রপার্টি পলিমারের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট ফর দেয়ার অ্যাপ্লিকেশন। তারপরে মানে তার অভ্যন্তরীণ যে স্ট্রাকচার আছে চেইন লেন্থ বলে একটা কথা আছে, হ্যাঁ, এখানে চেইন লেন্থ। আচ্ছা, চেইন লেন্থ বলতে কি বোঝো তোমরা? একজন আমাকে আনসার করতে পারবা চেইন লেন্থ? আমি এখানে বলবো এখন চেইন লেন্থ কতগুলো মলিকিউল আছে এরকম স্যার? কতগুলো রিপিটিং চেইনে মনোমার কতগুলো? হ্যাঁ, রিপিটিং ইউনিট চেইনে কতগুলো মনোমার আছে? মনোমার আছে। আচ্ছা, তারপরে আর এনিওয়ান আরেকজন বলো, অন্যরা তো রেসপন্স করো না দেখি। কত রিপিটিং ইউনিট কত বেশি আছে এরকম? এক্স্যাক্টলি, রিপিটিং ইউনিট দিয়ে তোমার পসিবল মানে কতটা রিপিটিং ইউনিট আছে তার স্ট্যাটিস্টিক দিয়ে তুমি ওই চেইন লেন্থটা বলতে পারো। এখন থেকে দ্য নাম্বার অফ পসিবল কনফর্মার ইনফরমেশন কনফর্মার নাকি তোমরা এবার জি স্যার। কনফরমেশন করছো? জি স্যার। কনফর্মার বুঝো? মানে কতগুলো স্ট্রাকচার বিভিন্ন বন্ড চেঞ্জ করে কতগুলো স্ট্রাকচার সম্ভব পসিবল মানে এখন তাহলে আমি বলি নাম্বার অফ পসিবল কনফর্মার, মানে পসিবল কনফর্মার ইনক্রিজ হবে উইথ চেইন লেন্থ, মানে চেইন লেন্থ যদি বাড়ে, রিপিটিং ইউনিট যদি বাড়ে, তাহলে পসিবল কনফর্মেশন হওয়ার পসিবিলিটিও কি বলে বাড়ে। এটার সাথে এটা সম্পর্কিত, ঠিক আছে? and can be shown statistically to equal to the 2 to the power 2n, মানে n হচ্ছে নাম্বার অফ ইউনিট, মানে কতটা ইউনিট থাকে। n এর মান যদি 1000 হয় তাহলে পসিবল কনফর্মেশন অথবা হাই ডেনসিটি পলিনিনের ক্ষেত্রে কি হবে? 2 টু দি পাওয়ার যদি 2n হয়, হ্যাঁ, 2 টু দি পাওয়ার 2n, n এর মান যদি 1000 হয়, তাহলে হাই ডেনসিটি পলিইথিলিন যদি বলি, সরি পলিইথিলিন যদি বলি HDPE, তার ভ্যালু কত হবে? ভেরি সিম্পল, এখানে তো স্লাইডে দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছ এই যে এটা, হ্যাঁ, যে এখানে দেখতে পাচ্ছ n 2 টু দি পাওয়ার 2 n, ঠিক আছে? n এর মান যদি হয় 1000, তাহলে তোমার 2 টু দি পাওয়ার 2 এর মান কত হবে? 2 টু দি পাওয়ার 2 into n, 2 into n মানে কি? 2 n এর মান 1000, 2000, 2 টু দি পাওয়ার 2000, অথবা এটা লেখা যায় 10 টু দি পাওয়ার 600 লেখা যায়। তাহলে রিপিটিং ইউনিট একটা বা চেইন লেন্থের জন্য রিপিটিং ইউনিট একটা বিরাট ফ্যাক্টর, বা পসিবল কনফার্মার কি হবে? চেইন লেন্থ, তার উপর চেইন লেন্থের উপর সেটা ডিপেন্ড করে। তাহলে এবং মোর দ্যান দ্য গ্রেইনস অফ স্টেনফল, যেটা বলে হয়েছে আমাদেরকে,
এইচডিপি মানে বলছি যে ডেনসিটি পলিইথিলিন, বুঝছো? হাই ডেনসিটি এইচডিপি মানে কি? হাই ডেনসিটি পলিইথিলিন। তো এইচডিপি ই ফর্মলি কল লো প্রেসার পিও বলা হয়, লো প্রেসার পিই, যেমন পিইএইচ এটা স্ট্রাকচার এগুলো বলেছে লাইক আদার অ্যালকেনস মে বি ইউজড টু বিল্ড লট অফ পলিমার স্ট্রাকচার আছে, এটা দেখলাম বিষয়। তো এখন দেখো একটা এখানে ফিগার 2.1, ফিগার 2.1 দেখি ইনটু ইন ডিসটেন্সেস ফর 430 ইউনিট চেইন, মানে 4টা ইউনিট চেইনের মানে ইনটু ইন ডিসটেন্স কি, হ্যাঁ সেটা তোমার ইউনিট চেইন 30 ইউনিট চেইন 30টা, এখানে কটা আছে? হয়তো একটার মধ্যে 30টা আছে। 30টা ইউনিটের কারণে দেখো ডিফারেন্ট কনফর্মার, ডিফারেন্ট শেপ বা কনফর্মেশন, যে একজন তো বলছিল তুমি আমাকে, তো এর পসিবল তোমার শেপ বা স্ট্রাকচার দেখা যাচ্ছে। এখানে তার 30টা ইউনিট চেইন আছে, ঠিক আছে? ওই একটা একটা করে প্লাস চেনের মতো বোঝা যাচ্ছে না? খেয়াল করছো কিনা? এখানে মনে 30 আছে, 30 ইউনিট চেইন থাকে। আচ্ছা, আমি নেক্সট স্লাইডে যাই, তোমাদের দেখি এরপর কি আছে। দিয়ে দিব যে কনফার্মেশন এবং কাউন্টার লেন্থ, হ্যাঁ বিভিন্ন শেপের জন্য কনফার্মেশন কিরকম হয়। দেখো এখানে একটা ফিগার বলা আছে 2.2, এটা তোমার সিমুলেশন করে, কম্পিউটার সিমুলেশন করে এইচডিপিই তোমার হাই ডেনসিটি পলিলিনের জন্য তোমার পসিবল কনফার্মেশন স্ট্রাকচারাল ফর্মুলা এবং লিনিয়ার ফর্মুলা তার আমার এখানে ড্র করছে আর কি। এটা আমি বেশি এক্সপ্লেন করলাম না, তোমরা একটু এটা দেখে নিও এই পেজটা। এখানে এক্সপ্লেন করার তেমন কিছু নাই আপাতত। আচ্ছা, এখন নতুন যে জিনিসটা, আচ্ছা ডিগ্রি অফ ওইখান থেকে ওই ওই যে আমি করলাম ডিগ্রি অফ পলিমারাইজেশন, তারপরে ওই জিনিসগুলা থেকে একটু দেখি আগের স্লাইডটা থেকে। এখন মেইন আমি ফোকাস করবো একটা পয়েন্টে, যে প্যান্ডেন্ট গ্রুপ। আগে তোমাদেরকে বলছি প্যান্ডেন্ট গ্রুপ এবং ব্রাঞ্চিং, প্যান্ডেন্ট গ্রুপের সাথে ব্রাঞ্চিং এর রিলেশন কি, তোমার প্যান্ডেন্ট গ্রুপ এবং ব্রাঞ্চিং এর জিনিসটা আমি এখন একটু তোমাদেরকে এখানে এক্সপ্লেন করবো আর কি। তো প্যান্ডেন্ট গ্রুপ হচ্ছে অলরেডি তোমরা জানো প্যান্ডেন্ট গ্রুপ। এখানে দেখো আমি ওই স্লাইডে দেখাচ্ছি CH2 CH CH3, মনে করো ফর এক্সাম্পল একটা পলিমারের প্যান্ডেন্ট গ্রুপ, হ্যাঁ। তো তোমার পলিমার সায়েন্টিস্ট তোমার ইউজ দ্য টার্ম প্যান্ডেন্ট গ্রুপ টু লেভেল এনি গ্রুপ প্রেজেন্ট অন দ্য রিপিটিং ইউনিট চেইন, মানে রিপিটিং ইউনিট চেইনে তোমার প্যান্ডেন্ট গ্রুপটা তোমার ডেসক্রাইব করা হয় যে পলিমার সায়েন্টিস্টের সাথে মধ্যে এই টার্মটা ইউজ করে, এই কারণে যে পলিমারের মধ্যে যে গ্রুপটা এনি গ্রুপ প্রেজেন্ট অন দ্য রিপিটিং ইউনিট চেইন লেভেল করার জন্য বা বোঝানোর জন্য তোমার প্যান্ডেন্ট গ্রুপ বা প্যান্ডেন্ট এই শব্দটা ব্যবহার করে আর কি। যেমন পলিপ্রোপাইলিন পিপি সংক্ষেপে যদি বলি, দেখো এখানে আমি লিখে দিচ্ছি তোমাদেরকে CH2 CH CH3, হ্যাঁ। এই পলিপ্রোপাইলিনের ক্ষেত্রে হ্যাজ এ মিথাইল গ্রুপ অ্যাজ এ প্যান্ডেন্ট ইউনিট, মানে দেখো CH2 CH এর ক্ষেত্রে একটা CH3 গ্রুপ আছে, গোল আকারে দাগ করে দেওয়া আছে। খেয়াল করছো তুমি? খেয়াল করছো তোমরা? এইটা তাহলে CH2 CH, এই CH2 হোল যে পার্টটা, এটা কি রিপিটিং ইউনিট না প্যান্ডেন্ট গ্রুপ? কোনটা? প্যান্ডেন্ট গ্রুপ স্যার প্যান্ডেন্ট। ওইটা তো স্যার রিপিটিং ইউনিটের ভিতরেও পড়ে না স্যার? এক্স্যাক্টলি রিপিটিং ইউনিট ভিতরে পড়ে, রাইট। কিন্তু এখানে প্যান্ডেন্ট ইউনিট কোনটা হবে? আচ্ছা প্যান্ডেন্ট CH3 শুধু হবে। CH3 হবে। হ্যাঁ হ্যাঁ, বাট পলিপিপি ইজ ডিজাইনেটেড অ্যাজ এ লিনিয়ার পলিমার, মানে পিপিটাকে মানে পলিপ্রোপাইলিনটাকে
আমরা বলছি কি লিনিয়ার পলিমার হিসাবে ডিজাইন করা হচ্ছে। যেমন লিনিয়ার মলিকুল বা লিনিয়ার মলিকুল, যেমন আইসোবিউটেন। আইসোবিউটেন কি লিনিয়ার মলিকুল? অর্গানিক কেমিস্ট্রিতে আমরা কি লিনিয়ার বলি না ব্রাঞ্চ বলি? ব্রাঞ্চড এইসো স্যার এটা তো লিনিয়ার হবে না স্যার। ব্রাঞ্চড শেষে একটা মিথাইল মূলক থাকে। হ্যাঁ, একই কার্বনের দুইটা মিথাইল মূলক থাকে। ওটা কি নন, তাহলে এটা কি বলছি নন লিনিয়ার মলিকুল হবে, ঠিক রাইট? যদি ব্রাঞ্চিং হয় নন লিনিয়ার না জি স্যার। আইসোবিউটেন, জি তাহলে স্যার। এটার মধ্যে কি ব্রাঞ্চিং থাকে, এটাকে ব্রাঞ্চ কম্পাউন্ড বলছি আমরা। এক্স্যাক্টলি, তাই এটা বলা হচ্ছে যে এটা ব্যাখ্যা করার জন্য আর কি। যে তাহলে পলিপ্রোপাইলিন যেটাকে বলছি পিপি ইজ ডিজাইনেটেড অ্যাজ লিনিয়ার পলিমার। লিনিয়ার পলিমার কেন বলবো? এখানে ব্রাঞ্চিং আছে? না স্যার ব্রাঞ্চিং নেই। ব্রাঞ্চিং তো নাই, তাহলে এটা কি হবে? লিনিয়ার পলিমার হবে। তো পেন্ডেন্ট গ্রুপের ব্রাঞ্চিং মধ্যে কখন পেন্ডেন্ট গ্রুপ বা ওই যে তোমরা, না না, এটা তো একটা গ্রুপ, এটা তো নট এ ব্রাঞ্চিং, মানে এটা একটা পলিমার চেইনের, হোল পলিমার চেইনের জন্য এটা তো অলওয়েজ, এখানে তো ব্রাঞ্চিং নেই, এটা পুরোটা একটা গ্রুপ। CH টু CH এটা তো তোমার রিপিটিং ইউনিট। এখান থেকে যদি তোমার আরো কোনো কার্বন মলিকুল বা কার্বন সংখ্যা এটার সাথে অ্যাটাচ হয়ে যদি লম্বা চেইন হইতো, তোমাদেরকে ওই সেকেন্ডারি একটা ওই যে আরেকটা স্লাইডে দেখাইছিলাম যে ক্রসলিঙ্কিং, তারপর লিনিয়ার, তারপরে ব্রাঞ্চিং। হ্যাঁ, সেখানে তোমার এটা দেখতে দেখো না ওখানে ওইটাতে তোমার এখানে কিন্তু ক্লিয়ার ছিল বিষয়টা, তখন তোমার তাকে বলা হবে তোমার এখানে ব্রাঞ্চিং প্রেজেন্ট। আর এখানে যেটা বলতে চাচ্ছি যে লো ডেনসিটি পিই LDPE ফর্মালি কল্ড হাই প্রেসার পি, আগের সাথে আমরা বলছিলাম ইজ এ ব্রাঞ্চ পলিমার। কেন ব্রাঞ্চ বলছেন? আমি বলছি এটাকে ব্রাঞ্চ পলিমার। টিপি কে বলছি ব্রাঞ্চ না লিনিয়ার পলিমার, আর লো ডেনসিটি পি কে বলছে যে ব্রাঞ্চ পলিমার। কারণটা কি? কারণটা হচ্ছে যে চেইন এক্সটেনশন অর ব্রাঞ্চেস অফ মিথাইলিন ইউনিটস আর প্রেজেন্ট কামিং অফ, দেখো এই যে তোমার প্রশ্নের উত্তর এখানে ক্লিয়ার হয়ে যাবে যে স্যার কি জন্য বলবো এটা। যে এটাকে বলা হচ্ছে লো ডেনসিটি পলিইথিলিন বা LDP। হ্যাঁ, এটাকে আমরা ব্রাঞ্চ পলিমার বলছি, কারণটা হচ্ছে যে চেইন এক্সটেনশন হয়, এখানে চেইন এক্সটেনশন আছে, অথবা ব্রাঞ্চেস অফ মিথিলিন ইউনিট। মিথিলিন ইউনিট দেখো, এই যে দেখো এখানে ব্রাঞ্চ প্রেজেন্ট আছে। দেখাচ্ছি তোমাদেরকে। স্যার তাহলে ব্রাঞ্চিং এর ক্ষেত্রে স্যার রিপিটিং ইউনিটটা ডিটারমাইন করব কিভাবে স্যার? এখানে তো অনেকগুলো ব্রাঞ্চ। না না, রিপিটিং ইউনিট তো মেইন যে তোমার চেইন থাকে, মানে মেইন যে স্কেলেটন, যেটা স্কেলেটনের মধ্যে রিপিটিং ইউনিটটা প্রেজেন্ট। ব্রাঞ্চিং এর সাথে তার কোনো ব্রাঞ্চিং এর সাথে থাকবে না, ঠিক আছে? মেইন স্কেলেটনে থাকবে, বুঝছো? পলিমারের যে মেইন স্কেলেটন বা চেইনটাকে যে থাকবে সেটা সেখানে প্রেজেন্ট। আর এখানে যেটা আমি মানে দেখো, এটা থেকে ক্লিয়ার হবে, তুমি ইজিলি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে যে চেইন এক্সটেনশন হয়। এখানে দেখো এই যে কার্বনের সাথে যে মেইন যে স্কেলেটন, এই স্কেলেটনের সাথে তার এক্সটেনশন আছে। ব্রাঞ্চেস অফ মিথিলিন ইউনিটস আর প্রেজেন্ট কামিং অফ ব্রাঞ্চ পয়েন্ট এলোক উইথ দ্য টিপিক্যাল লিনিয়ার ব্যাকবোন চেইন। ফিগার 2.3, এই যে ফিগারটা কত, ফিগার 2.3 কিভাবে হলো এটা? এটা দেখো ভেরি সিম্পলি, তুমি যদি কম্পেয়ার করো বিটুইন 2.2 and 2.3, দ্য স্ট্রাকচার বিটুইন 2 and 2.2 and 2.3, যেটাকে বলছি তোমার পলি পিপি আর একটাতে বলছি LDPE। এখানে দেখো যে এটা ব্রাঞ্চ LDPE কম্পেয়ার উইথ ফিগার, কম্পেয়ার করো এই যে তোমার এটা আসা। তো এখানে দেখো যে কিভাবে ব্রাঞ্চিংটা হয়েছে। মেইন স্কেলেটন কোনটা এখানে আমাকে বলো তো? কোন পিকচার আছে? এই যে লাস্টের 2.3 পিকচার। পুরোটাই তো মনে হইতেছে একটা রিপিটিং ইউনিট নাকি, বুঝতে পারতেছি না স্যার। হ্যাঁ, আর বলছি যে মিথিলিন ইউনিট আর প্রেজেন্ট কামিং অফ ব্রাঞ্চ পয়েন্ট এলং উইথ টিপিক্যাল লিনিয়ার ব্যাকবোন চেইন বা স্কেলেটন যদি বলি। ব্যাকবোন তো এই যে এইগুলো হচ্ছে ব্যাকবোন চেইন, লম্বাটা। হ্যাঁ লম্বা যেগুলো, এগুলো তোমার এগুলো হচ্ছে তোমার ব্যাকবোন বা স্কেলেটন বলতে পারো তুমি চাইলে। হ্যাঁ, সেখান থেকে তোমার ব্রাঞ্চিং আছে না এখানে নাকি নাই? এটা যদি এখান থেকে যদি যায়, দেখো এটা কার্বন, এই কার্বনের সাথে কি CH2 গ্রুপ নাকি? এখানে CH2 না, জি স্যার। এখানে CH2 না, আবার CH2 CH3, এটা লম্বা ব্রাঞ্চ আছে না এখানে? জি। দেখো মেইন কার্বন থেকে তুমি যদি বলো স্যার তাহলে রিপিটিং ইউনিট কোনটা? এই রিপিটিং ইউনিট শুধু CH3 দেখো, এখানে CH2 CH CH2 CH3, ঠিক আছে? এই যে দেখো ভেরি ক্লিয়ার। তাই এই তোমার এই পলিমারের ক্ষেত্রে সবগুলা সেম না মনে হইতেছে, পুরো ব্যাকবোন চেইন যেটা দেখাইলাম ওখানে রিপিটিং ইউনিট সমান না তো মনে হইতেছে।
কারণ এক জায়গায় দেখা যাইতেছে কয়েক একটু পরে সিএস মানে একটা ব্রাঞ্চ, আরেক জায়গায় অনেকক্ষণ পরে একটা ব্রাঞ্চ, এটা কেন হচ্ছে? তোমার এরকম তো রিপিটিং ইউনিট তো ডিফারেন্ট হতে পারে। আগের আচ্ছা, স্লাইডে আচ্ছা, বলছিলাম হ্যাঁ, আমি, হ্যাঁ, হতে ঠিক হতে আছে, পারে। ঠিক আগের স্লাইড বলছিলাম চেঞ্জ লেন্থ ডিফারেন্ট হতে পারে। ডিফারেন্ট হতে ব্যাপার। আচ্ছা, তাহলে মানে আমার এটা এত কিছু বলার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো পলিমারের ডেনসিটিটা ব্যাখ্যা করা, ব্রাঞ্চিং এর সাথে কি সম্পর্কটা বুঝতে পারছো? জি স্যার। যে এই যে ব্রাঞ্চিং অথবা ব্রাঞ্চিং লাইক যে সিম্পল অ্যালকেনের ক্ষেত্রে আমরা যদি দেখি, ব্রাঞ্চিং এর খেলে যদি ব্রাঞ্চিং ইনক্রিজ করে তাইলে তার স্পেসিফিক ভলিউমটা ইনক্রিজ করে, ওই পলিমারের ভলিউম ইনক্রিজ করবে। এবং যদি ইনক্রিজ করে তাহলে সে রিডিউস তার পলিমারের ডেনসিটি কি করে দিবে, রিডিউস করে দিবে, ডেনসিটি রিডিউস হবে। ক্লিয়ার? তাহলে ব্রাঞ্চিং বাড়লে তোমার ডেনসিটি বাড়ে না কমে? কমে স্যার, কম ডেনসিটি কমে ভলিউম বেড়ে যায়। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো তাহলে লিনিয়ারিটি প্রোভাইডস দ্য, মানে এইভাবে তোমার একটা মলিকুলার বিভিন্ন প্রপার্টিজ তুমি ব্যাখ্যা করতে পারবে, লিনিয়ারিটি, তার ডেনসিটি। আচ্ছা, এই লাস্ট যে স্লাইডটা দেখাবো ওইটা থেকে আজকে শেষ। এখানে শুধু আমি বলে দিই, আরেকটা স্লাইড দেখাচ্ছি। লিনিয়ারিটি প্রোভাইডস দ্য স্ট্রেংথ, এই কথাটা শেষ করে কেন হচ্ছে এই জিনিসটা আমি তোমাদের শেষ করে দিই। আচ্ছা মাহফুজ, এ পর্যন্ত থাকুক। ওই স্লাইডটা তুমি অত ভালো বোঝা যাবে না, ঠিক আছে? আমি এটা পরিষ্কার করে আর নতুন জিনিসও শুরু হবে, ট্যাক্টিসিটিও শুরু করব। ঠিক এটা আছে। নতুন একটা টার্ম আসবে, এটা আসলে প্রথম থেকে তোমাদেরকে ধারণা দিতে হবে। তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাকুক, কি বলো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ওই স্লাইডটা আমি আর সুন্দর করে দেখাইতে হবে, তোমাদের এটা এভাবে দেখালে হবে না মনে হচ্ছে আমার কাছে। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক তোমাদের। স্যার, লাস্ট ক্লাসে ক্লাস ম্যাটেরিয়ালস গুলো তো মনে হয় আমরা পাইনি স্যার। বৃহস্পতিবারে ক্লাস হবে 4টায়, ঠিক আছে? মাহফুজ, স্যার, ওই তোমার আজকের যে লেকচার এবং আগামী গত 2 লেকচারের ম্যাটেরিয়ালসটা গুগল ক্লাসরুমে দিয়ে দিব আমি আজকে, ঠিক আছে? আচ্ছা, ঠিক এটা আছে। দিতে ইয়ে ছিল না। আর আগামী ক্লাসটা হবে তোমার বৃহস্পতিবার 4টায়, বিকাল 4টায়, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো ভালো থাকো সবাই তোমরা। আচ্ছা, আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম।